আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা অনার্স চতুর্থ বর্ষের ট্রান্সফার অ্যানালাইসিস ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একটি মেজর কোর্স। তো এই কোর্সটা আমরা দেখে থাকি যে রিসেন্ট টাইম যে পরীক্ষাগুলো হয়েছিল, এখানে ম্যাক্সিমাম মানুষই আসলে ট্রান্সফার অ্যানালাইসিসে খারাপ করে। ইভেন লাস্ট ইয়ার যারা 18-19 সেশনে পরীক্ষা দিয়েছিল, তো এখানের 18-19 সেশনের যারা ফেল করছে ফাইনাল ইয়ারে, তাদের প্রায় 70% মানুষ ট্রান্সফার অ্যানালাইসিসে ফেল করছে। তো ট্রান্সফার অ্যানালাইসিস একটা ভয়ের জায়গা, এখানে আমরা অনেক কিছু বুঝতে পারি না। এটা অনেকটা থার্ড ইয়ারের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মতো। তো আপনি অনেক কিছু ফিল করতে পারবেন না, কিন্তু আপনার যদি একবার বুঝে যান ব্যাপারগুলো কিভাবে হয়, তাহলে আপনি কিন্তু ট্রান্সফার অ্যানালাইসিস খুব মজা করে শিখতে পারবেন। তো আমরা সেই জিনিসটাই ট্রাই করছি কিভাবে আসলে ট্রান্সফারের মধ্যে মজা খুঁজে পাওয়া যায়। তো আসেন আমরা শুরু করি। ট্রান্সফার আসলে কি? ট্রান্সফার প্রথমত যেটা নির্দেশ করে, ট্রান্সফার হচ্ছে কাইন্ড অফ ভেক্টর, অর্থাৎ আমরা জানি ভেক্টর রাশি হচ্ছে যেগুলোর মান এবং দিক উভয়ই আছে, তাই না? এখন যেই সকল ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মিনিমাম 2 বা তারও বেশি দিকের প্রয়োজন পড়ে, 2 বা তারও বেশি দিকের প্রয়োজন পড়ে, ওই ধরনের ভেক্টর গুলাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সফার। সহজ ভাষায় এই কথাটা আপনি মনে রাখেন। এখন ওই ভেক্টর গুলো যাদের প্রকাশের জন্য 2টা বা তার চেয়ে বেশি দিকের প্রয়োজন, এই ভেক্টর গুলো একটা রূপান্তরের বিধি মেনে চলে। ওই রূপান্তর বিধি মেনে চলে, এই জিনিসটা আমরা জাস্ট প্রমাণ করব, এবং এই জিনিসটা প্রমাণিত হলেই আমরা বলতে পারবো এই ভেক্টরকে ট্রান্সফার। অর্থাৎ একটা ভেক্টরকে ট্রান্সফার বলা হবে যদি সে একটা রূপান্তরের বিধি মেনে চলে। তাহলে এই রূপান্তরের বিধি কি, এটা আমরা আজকের ক্লাসের একবার শেষের দিকে পেয়ে যাব। তো আমরা শুরু থেকে আসি। এখানে একটা পার্ট যেটা নাম হচ্ছে ক্রোনেকার ডেল্টা। তো এই ক্রোনেকার ডেল্টা 1868 সালে, কত সাল? 1868 সাল যে এই ক্রোনেকার ডেল্টার প্রচলন ঘটায় বা ক্রোনেকার ডেল্টা অপারেটরটা নিয়ে আসেন, তার নামই হচ্ছে ক্রোনেকার। তো তার নাম অনুসারে এই অপারেটরটার নাম ক্রোনেকার ডেল্টা রাখা হয়। তো ক্রোনেকার ডেল্টা কি? ক্রোনেকার ডেল্টা হচ্ছে ডেল্টা, এটা তো আপনারা চিনেন। তো এখানে আই, এখানে জে, অথবা ডেল্টা আই জে, এইভাবে হচ্ছে এটাকে প্রকাশ করা হয়। তো এই যে এই অপারেটরটার মান কত? এই অপারেটরটার মান হচ্ছে হয় আপনার 1 হবে অথবা আপনার 0 হবে। তো 1 কখন হবে? যখন i ইকুয়ালস টু j, তখন আপনার এই ক্রোনেকার ডেল্টার মান হবে 1। আর যখন i ইজ নট ইকুয়াল j, তখন এই ক্রোনেকার ডেল্টার মান হবে কি? 0। তাহলে কখন আমরা ক্রোনেকার ডেল্টাকে কিভাবে সংজ্ঞায়িত করি? ক্রোনেকার ডেল্টাকে আমরা সংজ্ঞায়িত করি ডেল্টা i j ইকুয়ালস টু হচ্ছে 1 অথবা 0, যখন i ইকুয়ালস টু j আর যখন i ইজ নট ইকুয়াল j। তো এইরকম একটা ব্যাপার আপনি জাস্ট মনে রাখবেন, এটা একটা অপারেটর। এই অপারেটরটা হচ্ছে এইরকম একটা, যখন আমরা কোনো একটা প্রক্রিয়া কমপ্লিট করব, সেই প্রক্রিয়াতে i আর j যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো এটার মান 1, আর i আর j যদি সমান না হয়, তাহলে এটার মান আমরা বলবো 0। যেমন ধরেন, আমি আপনাকে এই ব্যাপারটা বোঝানোর জন্য একটু বোঝাই। আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা বিন্দুকে xy বলে থাকি। তো এই ট্রান্সফার অ্যানালাইসিসে আমরা এরকম n মাত্রার বিন্দু নিয়ে কাজ করব। কয় মাত্রার? n মাত্রার বিন্দু নিয়ে কাজ করব। তো এখন এই যে এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমি xy দিয়ে প্রকাশ না করে এটাকে আমরা বলতে পারি x1 x2, এইভাবে আপনি লিখতে পারেন এটাকে। এটা হচ্ছে ট্রান্সফারের ব্যাখ্যায়। অর্থাৎ আপনি ট্রান্সফারে এই কার্টেসীয় পুরো স্থানাঙ্ক ব্যবস্থার মানগুলোকে আমি x এর মাধ্যমে প্রকাশ করলাম, এবং সেখানে ওই যে এই প্রথম মানটাকে আমরা x1 বললাম, দ্বিতীয় মানটাকে আমরা x2 বললাম। এরকম ত্রিমাত্রিক হইলে তৃতীয়টা হয়তো x3, মানে xy z, এভাবে আপনি 26টা পাবেন। কিন্তু আমার স্থানাঙ্ক ব্যবস্থার ওই বিন্দুর মাত্রা যদি 30টা হয়, তাহলে আপনি কি xy z দিয়ে এটাকে প্রকাশ করতে পারবেন না। এই কারণে আমরা নাম্বারটা ইনফিনিটি পর্যন্ত নিতে পারি। সো x ফিক্সড, কিন্তু নাম্বার যেহেতু ইনফিনিটি আছে, আমরা একটা n মাত্রার অর্থাৎ ইনফিনিটি মাত্রাও যদি হয়, তার একটা বিন্দুকে আমরা এই পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। দ্যাটস ওয়াই আমি আপনাকে বললাম xy কে আপনি xy বলবেন না, ট্রান্সফারের জন্য আপনি সেই বিন্দুটাকে বলবেন x1 x2। এখন x1 x2 বলতে এই যে 1 উপরে যে আছে, এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। এই যে 2 সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা কিন্তু পাওয়ার না, এটা পাওয়ার না কিন্তু। তাহলে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এগুলো কি জিনিস? এই যে x1 এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, আর x1 এটাকে বলা হয় কি? সুপারস্ক্রিপ্ট। তাহলে এই যে সাবস্ক্রিপ্ট আর হচ্ছে কি? সুপারস্ক্রিপ্ট, এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তো আমরা সবগুলা স্থানাঙ্ক ব্যবস্থা, যেমন ধরেন আপনি একটা স্থানাঙ্ক ব্যবস্থায় x y z পেলেন, তো এই জিনিসটাকে আপনি লিখতে পারেন, যেটা হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বা আয়তাকার স্থানাঙ্ক পদ্ধতি। এই পদ্ধতির এটাকে আপনি লিখতে পারেন x1 x2 x3। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে এই মাত্রাটা যদি n মাত্রারও হতো, আমরা এইভাবে লিখতে পারবো। কিন্তু n মাত্রা হলে আপনি x y z এইভাবে দিয়ে আপনি কয়টা দিবেন? a b c d 26টা আছে। সো 26টার বেশি মাত্রা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা এই জিনিসগুলোকে এভাবে প্রকাশ করব। তো এখন মনে করেন, আপনাকে যদি কেউ বলে যে এই যে এইটুকু ব্যাপার যদি আপনি বুঝেন, এবার আপনাকে যদি বলা হয় ডেল এক্স বাই ডেল ওয়াই, এখন আপনি দেখেন এক্স কিন্তু ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট না, অর্থাৎ এক্স এর মধ্যে কিন্তু ওয়াই নাই, আছে নাই? তাহলে এটার অ্যান্সার কত ভাই? এটার অ্যান্সার নিশ্চয়ই 0, কারণ এক্স এর মধ্যে ওয়াই নাই। এখন যদি আপনাকে বলা হতো ডেল এক্স বাই ডেল এক্স, তাহলে আপনি বলতেন 1, অথবা ডেল ওয়াই বাই ডেল ওয়াই ইকুয়ালস টু কিন্তু 1। তো এখন এই যে এই ডেলের এই ব্যাপারটাতে আপনি যদি এইভাবে চিন্তা করেন, এইভাবে, তাহলে আপনি যদি এইভাবে লেখেন ডেল বাই
ডেল এক্স ওয়ান, তাহলে এখানে কি এক্স ওয়ান না? যদি হয় তাহলে আপনি লিখবেন ওয়ান। তো এই জিনিসটা আসলে কাকে নির্দেশ করে? এই জিনিসটা আপনার এইটাকে নির্দেশ করে, রাইট? নিশ্চয়ই বুঝতেছেন। এখন আপনি যদি এইভাবে করেন যে ডেল এক্স টু বাই ডেল এক্স ওয়ান, এটার মানে কি আসলে? এক্স ওয়ান মানে তো হচ্ছে এক্স, এক্স ওয়ান মানে কি এক্স, আর এক্স টু মানে কি ওয়াই। তো ওয়াই কে আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন, কিন্তু ওয়াই এর ভিতরে তো এক্স নাই, ওয়াই এর ভিতরে তো এক্স নাই, তার মানে কি এটা আনসার কত হবে? জিরো। তাহলে এখানে আপনি এটাকে ক্রনিকার ডেল্টার সাথে তুলনা করতে পারেন। কেন? দেখেন এই যে এই জিনিসটাও কিন্তু ক্রনিকার ডেল্টার একটা রিপ্রেজেন্ট, অর্থাৎ আপনি ক্রনিকার ডেল্টা বলতে এই ধরনের কেসগুলোকে বুঝবেন যেগুলোতে আমরা এইটা আর এটা পাওয়ার সেম হলে আমরা বলতেছি ওয়ান, সেম না হলে আমরা বলতেছি জিরো। তাহলে এইটা আর এইটা প্রায় আমরা বলতে পারি কি একই জিনিস বা অপরিবর্তক, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে এই যে এই ব্যাপারটাই ক্রনিকার ডেল্টা, এই ধরনের কেসগুলোকে আমরা ক্রনিকার ডেল্টা বলবো। তাহলে ক্রনিকার মূলত এই ধরনের কেসগুলোকে তার একটা অপারেটরের মাধ্যমে প্রকাশ করতে চাইছেন, সেই জিনিসটার নামই কি ক্রনিকার ডেল্টা। এই কাজটা করছে 1868 সালে। তাহলে আশা করি ক্রনিকার ডেল্টা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকবে না, আপনারা এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি মনে রাখবেন। তারপরে চলে আসেন সামেশন কনভেনশন। সামেশন কনভেনশন, তো সামেশন কনভেনশন কি জিনিস? দেখেন আমরা 19 এই জিনিসটা পড়তাম যে সামেশন অফ a1 প্লাস, আচ্ছা এই জিনিসটা তো পরে আসবে, আগে আপনি এটা দেখেন। ধরুন আমি লিখলাম phi equals to a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, ধরেন a5 পর্যন্ত দিলাম a5। তো এখন এই যে phi জিনিসটাকে আমি এত বড় না লিখে আমি লিখতে পারতাম phi equals to summation of I equals to 1 থেকে 5, এখানে দিলাম ai। তাহলে আপনি দেখেন নিশ্চয়ই উপরের লাইনটা বুঝতেন। তো এই যে এই পুরো ব্যাপারটা না লিখে আমি যেটাকে ছোট করে লিখলাম, এই লেখাটার নামই হচ্ছে সামেশন কনভেনশন। এখন এই জিনিসটাকে আপনি এইভাবে না, শুধু টেনসরের ক্ষেত্রে আপনি এই জিনিসটাকে শুধু এআই লিখতে পারতেন। তো এআই দ্বারা কি বোঝায়? এই পুরোটাকে বোঝায়। তাহলে এই যে এই পুরো ব্যাপারটাকে আমরা এইভাবে লেখার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো সামেশন কনভেনশন। বুঝতে পারছি? সামেশন কনভেনশন। তো এই যে এই ব্যাপারটা আপনারা জানেন, কিন্তু অ্যাকচুয়ালি সামেশন কনভেনশন ব্যাপারটা শুধুমাত্র একটা টার্ম হবে না, প্রত্যেকটা পদে মিনিমাম দুইটা জিনিস থাকবে। তো মিনিমাম দুইটা জিনিস কিভাবে থাকবে? যখন ধরেন আমি লিখলাম, এই যে এখানে লিখলাম হচ্ছে m equals to a1 x power 1 a2 x power 2 plus a3 x power 3 plus dot 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 plus an x power n। তো এই যে এরকম টার্মগুলোকে আমরা যখন এইরকম সামেশন করব, সেই জিনিসটাকে বলা হবে সামেশন কনভেনশন, রাইট? তো এই সামেশন কনভেনশন অনেকটা এটার মতো, কিন্তু এটাকে বলা যাবে না। সামেশন কনভেনশন বলতে গেলে প্রত্যেকটা পদে এরকম একটা কো আর একটা কন্ট্রা অথবা একটা সুপারস্ক্রিপ্ট আর একটা সাবস্ক্রিপ্টে থাকতে হবে, একটা সুপারস্ক্রিপ্ট আর একটা কি সাবস্ক্রিপ্টে থাকতে হবে। তাহলে পরে আমরা এটাকে সামেশন কনভেনশন বলবো। তাছাড়া ওটাকে আমরা সামেশনই বলি। আর সামেশন কনভেনশন স্পেশাল ক্যারেক্টার, সেখানে দুটো জিনিস থাকতে হবে, প্রত্যেকটা পদে মিনিমাম দুটো জিনিস থাকতে হবে, রাইট? ওকে, দুইটা আমাদের সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট যে কোনো দুইটা থাকতে হবে মিনিমাম, ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা লিখতে পারি কি সামেশন অফ i equals to 1 থেকে n ai x to the power i। তো এই যে এই জিনিসটাকে আমরা আবার সংক্ষেপে ai x i ও লিখতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে মূলত সামেশন কনভেনশন তথা যোগরীতি প্রথা। তো যোগরীতি প্রথা কি জিনিস বা সামেশন কনভেনশন কি জিনিস, আশা করি আপনারা ক্লিয়ার। এবার চলে আসেন, আমরা এখানে নিয়ে আসছি ডামি এবং বাস্তব সূচক। তো ডামি কি জিনিস? ডামি এটা কি জিনিস? ডামি মানে হচ্ছে যদি আপনার কোনো টার্মের মধ্যে একটা সূচক মানে একটা ঘাত একটা পাওয়ারে যে আছে, সে যদি কোতেও থাকে কন্ট্রাতেও থাকে, কো কন্ট্রা মানে কি এটা আপনি বুঝেন নাই হয়তো, কিন্তু আপনি সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট ব্যাপারটা বুঝেন। তাহলে এখানে মনে করেন আমি লিখলাম m equals to ai x to the power i। এই যে এই জিনিসটাকে আপনি যদি মনে করেন এটা কি, এখানে আপনি এটাকে সামেশন কনভেনশন বলছেন একটু আগে, তাহলে সামেশন কনভেনশন বলছেন সমস্যা নাই। সামেশন কনভেনশনের মধ্যে যে আইটা আছে না, আই কি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট দুটাতেই আছে কিনা, যদি থাকে তাহলে ওই ধরনের সূচকগুলোকে বলা যাবে ডামি সূচক। ডামি ডামি এখন ডামি জিনিসটা বুঝতে যদি অসুবিধা হয় আপনি একটু খেয়াল করবেন, ডামি হচ্ছে মূলত পরিবর্তনশীল সূচক। আপনি চাইলে কিন্তু আই কে যে কোনো কিছুতে রূপান্তর করতে পারেন, অর্থাৎ আপনি এখানে লিখতেই পারেন আই পি এক্স পি, আপনি লিখতে পারেন এ জেড এক্স জেড লিখতেই পারেন। তো এই যে এই চেঞ্জ করলেন এই জিনিসটা করা যায় শুধুমাত্র ডামি হলে। তো ডামি কিভাবে বুঝবো? তারা সাবস্ক্রিপ্টও থাকবে সুপারস্ক্রিপ্টও থাকবে, যদি থাকে ওই ধরনের সূচকগুলোকে আমরা বলবো ডামি সূচক। আর যাদের এরকম মনে করেন আমি এখানে দিয়ে দিলাম এটা ইজ নট ইকুয়াল, আমরা কিন্তু এটা লিখতে পারি না যে জেড এক্স টু দি পাওয়ার পি, এটা লিখতে পারি না। সো এইরকম যদি দেখেন কোথাও যে আমি লিখলাম ধরেন জেড ইকুয়ালস টু পি আই এক্স জে, এইরকম ধরেন আপনি দিলাম, অথবা আমি এখানে দিলাম এখানে কি দেওয়া যায় পি আই এক্স জে, আমি এখানে দিয়ে দিলাম ধরেন এখানে দিলাম হচ্ছে এম, এখানে দিয়ে দিলাম এম। তাহলে এই যে এখানে আপনি খেয়াল করেন এই যে আই আর জে এরা কিন্তু ডিফারেন্ট কেস,
বাট এম আর এম এটা কিন্তু সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টও আছে। সো এম আর এম কে আপনি কি করতে পারেন, এম আর এম কে রিপ্লেস করতে পারেন যে কোনো কিছু দ্বারা। সো এখানে এমটা হচ্ছে ডামি, এই এমটা হচ্ছে ডামি, আর এই যে আই এবং জে এরা হচ্ছে কি বাস্তব সূচক। তাহলে বাস্তব সূচক কি আর ডামি সূচক কি আশা করি বুঝে গেছেন। কোন একটা টার্মের মধ্যে বা কোন একটা সামেশন কনভেনশনে আপনি যখন দেখবেন বা কোন একটা রূপান্তরে, ভেক্টরের রূপান্তর অথবা টেন্সরের রূপান্তরে যখন আপনি দেখবেন যে আপনার যে সূচকগুলো অর্থাৎ আমার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট যে সূচকগুলো থাকবে, সূচকগুলো যদি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টে কেউ রিপিট থাকে, কেউ যদি দুবার মিনিমাম থাকে অর্থাৎ উপরে একবার নিচে একবার যদি থাকে, এই ধরনের সূচকগুলোকে আমরা বলবো ডামি সূচক। তো এই যে ডামি সূচক এই কথাটা আপনি যখন এই চ্যাপ্টারের 50 নাম্বার 51 নাম্বার এবং 49 নাম্বার ম্যাথ করতে যাবেন তখন বুঝে যাবেন কেন ডামিগুলো পরিবর্তিত হয় এবং কেন ডামি নয় যারা তারা পরিবর্তন হয় না। অর্থাৎ আপনি 50, 49 এবং 51 নাম্বার ম্যাথ করতে গেলে এই ডামির কথাটা আপনার খুব ভালো করে কাজে আসবে। তো আমি তখন আপনাকে ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেবো কেন আমরা ডামি নিয়ে এত কথা বললাম। যে 50, 49 এবং 51 নাম্বার ম্যাথ করতে গেলে আপনি বুঝতে পারবেন এবং ওইখান থেকে পরীক্ষায় প্রত্যেক বছর 10 নাম্বার আসে। সো আপনি এই ডামির ব্যাপারটা একটু মনে রাখবেন। তাহলে আমরা ডামির ব্যাপারে কি বুঝলাম? ডামির ব্যাপারে আমরা বুঝলাম যে ডামি চলকগুলো পরিবর্তন করা যায়, কিন্তু বাস্তব চলক চাইলে অন্য কিছু দিয়ে রিপ্লেস করা যায় না। সো আমরা ডামির ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। আপনি এখন চাইলে এখানে কি এটা লিখতে পারবেন, আপনি এখন চাইলে কি এখানে পি এম, আচ্ছা ধরেন আমি লিখলাম পি কে, এদিকে দিলাম আই, এদিকে দিলাম এক্স কে, এটা তো লেখা যায় কারণ কে কে দ্বারা রিপ্লেস করা যায়। এখন জে কে কি আপনি কোনোভাবে কি ধরেন আপনি আপনার মন চাইলে আপনি জে কে দিয়ে দিলেন হচ্ছে আর, এটা কি দিতে পারেন? অবশ্যই দিতে পারেন না, কারণ আমরা বলছি এটা ডামি না, অর্থাৎ আই এর যে ডামি না, সো এটা লেখা যাবে না। কিন্তু এই পাঁচটা ডামি এম এম ছিল, এম এর জায়গায় আপনি কে কে লিখেন, যা ইচ্ছা লিখতে পারেন, কিন্তু ওই যে ডামি না যারা বাস্তব যারা, এদেরকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারেন না। ওকে, তো এখন চলে আসেন এনমাত্রিক জগৎ। এই কথাটা আমি একটু প্রথম দিকে একটু বলছিলাম যে আপনার যে এক্স ওয়াই যে ব্যাপারটা আছে, এই যে এক্স ওয়াই এর যে ব্যাপারটা, এক্স ওয়াই, এই এক্স ওয়াই ব্যাপারটা ভুলে যান। আপনার কার্টেসীয় পোলার স্থানাঙ্ক ভুলে যান। আপনি মনে করেন এই এক্স ওয়াই মানে হচ্ছে এখানে এক্স ওয়ান এবং হচ্ছে এক্স টু, এটা মনে রাখেন। আমরা আর থিটা বলছিলাম কার্টেসীয় স্থানাঙ্ক, এটা ভুলে যান। আপনি এটা বলতে মনে রাখবেন হচ্ছে এক্স ওয়ান এবং এক্স টু, ঠিক আছে? এখন যদি মনে করেন আপনি এটা থেকে এটাতে রূপান্তর করবেন, এটা থেকে এটাতে রূপান্তর করবেন, তখন কি আপনি যেটা করবেন, এক্স এর পরিবর্তে এক্স কে রূপান্তরিত করে আমরা এটাতে রূপান্তর হবো না? তাহলে এক্স এর রূপান্তরিত এই যে এক্স ওয়ান এবং এক্স টু এর, এদেরকে যদি আমি এক্স ওয়ান এক্স টু বলি, এদেরকে রূপান্তরিত করে যদি আমি এটা নিয়ে আসি, তখন রূপান্তরিত স্থানাঙ্ক হবে এক্স বার ওয়ান এবং এক্স বার টু, ঠিক আছে? তাহলে আমরা এই হচ্ছে ঘটনা, অর্থাৎ আমরা এই যে এটার এটার মধ্যে সম্পর্ক যখন চেক করবো তখন এটাকে বলবো হচ্ছে এক্স বার ওয়ান, এটাকে বলবো এক্স বার টু, আর এটাকে এক্স ওয়ান, এটাকে এক্স টু বলবো। তাহলে এই দুটো রূপান্তর বলতে বোঝা যাচ্ছে ওই যে একটা একটা রূপান্তরিত হবে, এই যে এক্স আর এক্স বার মানে হচ্ছে একটা একটা রূপান্তরিত স্থানাঙ্ক। তাহলে এক্স ওয়ান আর এক্স ওয়ান বার এটা মানে হচ্ছে একটা একটা রূপান্তরিত স্থানাঙ্ক বোঝায়। তো আমরা এটা 50, 49, 51 নম্বর ম্যাথে ভালো করে ফিল করবো। তো এখানে একটু খেয়াল করেন, এখানে বলছে কি, মনে করি এক্স ওয়ান এক্স টু এবং এক্স এন ভিন্ন ভিন্ন চলক, যেখানে 1 2 3 সূচকীয় শক্তি নয়, তখন এক্স ওয়ান এক্স টু এক্স এন দ্বারা বিন্দু বা ভেক্টর প্রকাশিত হয়। এই কথাটা আপনি বুঝতেছেন যে দেখেন এই যে এক্স ওয়ান এক্স টু, এই যে এটা কিন্তু এক্স ওয়াই কার্টেসীয় স্থানাঙ্ক নির্দেশ করতেছে। তো আপনার এই যে এটা সমান হইতেও পারে, ভিন্ন হইতেও পারে, যেমন 2 2 একটা বিন্দু আবার 2 3 একটা বিন্দু, তাহলে 2 2 হইতেও পারে, 2 2 ছাড়া অন্য কিছু হইতে পারে। তো 2 2 হলে এক্স ওয়ান আর এক্স টু একই জিনিসকে মিন করতেছিল। বাট এখানে বলছে কি যে মনে করি এক্স ওয়ান এক্স টু এক্স এন ভিন্ন ভিন্ন চলক, যেখানে 1 2 3 এন্ড সূচকীয় শক্তি নয়, তখন এক্স ওয়ান এক্স টু এবং এক্স এন দ্বারা বিন্দু বা ভেক্টর প্রকাশিত হয়। মানে এই যে এরকম একটা বিন্দু বা ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব। ত্রিমাত্রিক হলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স ওয়াই জেড না। তাহলে এক্স ওয়াই জেড না মানে আপনি যখন ত্রিমাত্রিক জগৎকে রিপ্রেজেন্ট করবেন তখন এক্স ইকুয়ালস টু হয়ে যাবে আপনার এক্স ওয়ান, ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে আপনার ওয়াই ওয়ান, সরি ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে আপনার এক্স টু, এবং জেড ইকুয়ালস টু হয়ে যাবে আপনার এক্স থ্রি। তার মানে এক্স ওয়াই জেড তিনটা আলাদা আলাদা দেখবেন না। কারণ আমি কেন দেখবো না এটা আমি একটু আগে বলে আসছি যে আমার অ্যালফাবেট আছে 26টা, কিন্তু আমার এন মাত্রিক জগতের ক্ষেত্রে 26টা বেশি আমি দিতে পারবো না। তাহলে এন সংখ্যক ডেটা আমি কিভাবে দিব? সেক্ষেত্রে আমরা 1 2 3 নিলে এন সংখ্যক ডেটা দিতে পারবো। এই সীমাবদ্ধ থেকে বের হওয়ার জন্যই আমরা এক্স ওয়াই জেড এটা ভুলে যাব, আমরা মনে রাখবো এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি। সো দ্বারা বিন্দু বা ভেক্টরকে প্রকাশিত, উদাহরণস্বরূপ এন এর মান 3 এর জন্য এই কথাটা বলা হয়েছে। দেখেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সমান এক্স ওয়াই জেড আয়তকার স্থানাঙ্ক, এবং আর থিটা পাই গোলকীয় স্থানাঙ্ক, এবং রো পাই এবং জেড এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক। তো এক্স ওয়ান এক্স টু এবং এক্স থ্রি এর ভিন্ন ভিন্ন মানের জন্য সকল স্থানাঙ্কে এক্স ওয়ান এক্স টু এক্স এন দ্বারা সৃজিত জগৎকে এন মাত্রিক জগৎ বলা হয়, যাহা বি এন দ্বারা সূচিত। তাহলে ত্রিমাত্রিক জগৎ আপনি এটা বুঝিয়েন না, বিএন দরকার নেই। ত্রিমাত্রিক জগৎ মানে কি? প্রত্যেকটা বিন্দুর 3টা মান থাকবে। এখন এন মাত্রিক জগৎ কখন বলবেন? যখন প্রত্যেকটা বিন্দুর এন সংখ্যক ডেটা থাকবে। তাহলে এখানে কি বলছে, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এর ভিন্ন ভিন্ন মানের জন্য সকল স্থানাঙ্ক হবে ওই ওই জগৎটার, যেটা এন মাত্রিক। আপনি ত্রিমাত্রিক জগতে পাচ্ছেন হচ্ছে এক্স ওয়াই জেড মানে 3টা মাত্রা। এন মাত্রিক জগতে আপনি করে পাবেন এন সংখ্যক মাত্রা। তাহলে এই যে একটা বিন্দু স্থানাঙ্ক এন মাত্রিক জগতে এটা হবে নিশ্চয়ই, বুঝতেছেন? অবশ্যই বুঝছেন, ঠিক আছে? এটা সৃজিত যে জগৎটা সেটাকে আমরা বলবো হচ্ছে বিএন। অর্থাৎ যদি এখানে 10 মাত্রা নেই, আমি 10টা নিই এরকম মান, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি, এটাকে আমরা বলবো হচ্ছে 10 মাত্রিক জগৎ। আর যখন 3টা নেই তখন এটাকে বলি ত্রিমাত্রিক জগৎ। এখন ত্রিমাত্রিক জগৎ আর দ্বিমাত্রিক জগৎ, দ্বিমাত্রিক জগৎ আপনি এক্স ওয়াই কে ভুজকোটি বলেন, কিন্তু ত্রিমাত্রিক জগতে কি আপনি এক্স ওয়াই কে ভুজকোটি এইটুকু বলতে পারেন, কিন্তু পরেরটাকে কি বলেন মনে আছে? মনে নাই। সো ত্রিমাত্রিক জগতের
পরে যতগুলো আছে এর পরেগুলোর নাম আপনারা জানার দরকার নেই, জাস্ট মনে রাখবেন একটা মাত্রা। আপনি ভুলে যান বুজকটি, আপনি বুজকটি জানার দরকার নেই, বুজকটি নাই দুনিয়াতে, বুজকটি বলতে কিছু নাই। আপনি মনে রাখেন ওই একটা বিন্দুকে প্রকাশের জন্য এতগুলো মাত্রার প্রয়োজন। আমরা শুধুমাত্র দ্বিমাত্রিক জগতীয় মাত্রাগুলোর নামকরণ করছি বুজকটি, কিন্তু ওই দ্বিমাত্রিক জগতে আপনি বুজকটি চিন্তা করে আপনার ত্রিমাত্রিক বা তার বেশি মাত্রা হলে আপনি তখন চিন্তা করেন নাই, হ্যাঁ বুজকটি, বাকিগুলো কি? বাকিগুলো কিছুই না ভাই, বাকিগুলো একটা মাত্রা, বুজকটিও কিছুই না, ওগুলো এক একটা মাত্রা। বুজকটি আপনি যাকে বলছেন সেগুলো কি এক একটা মাত্রাই তো, তাই না? তাহলে বুজকটি ভুলে যান না, আপনি জাস্ট মনে রাখেন দ্বিমাত্রিক জগতে দুটা মান থাকে, ত্রিমাত্রিক জগতে তিনটা মান, চার মাত্রিকে চারটা মান, এন মাত্রিকে এন মান। তাহলে এন সংখ্যক মান থাকবে একটা বিন্দু প্রকাশের জন্য, সেই জগৎটাকে বলা হবে এন মাত্রিক জগৎ। আশা করি ক্লিয়ার। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী পেজে। এখানে যেটা আছে যে আপনি একটু পরে দেখবেন, এখানে আমি জাস্ট আপনাদের বইটা পড়াচ্ছি। এটা হচ্ছে তিতাস পাবলিকেশনসের বই, যে বইটা হচ্ছে আমার কাছে অনেক পুরনো। আপনারা চাইলে সেই বইটা আপনাদের নতুনটা আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে আপনাদের টেনসর অ্যানালাইসিস, এই বইটা থেকে আমি পড়াচ্ছি, এটা অনেক আগের বই। তো আপনারা টেনসর অ্যানালাইসিস তিতাস পাবলিকেশন ফলো করতে পারেন, অথবা আপনাদের কাছে এই বইটাও রাখতে পারেন। এই বইটা হচ্ছে সায়েন্স ভিউ, যেটা হচ্ছে টেনসর অ্যানালাইসিস। তো আমরা এই বই অথবা তিতাস পাবলিকেশন যে কোনো একটা ফলো করলেই হবে। সো আমরা আসলে বেসিক ব্যাপারগুলোর দিকে জোর দেবো, বই ম্যাটার করে না, আপনি জাস্ট পারেন কিনা, ব্যাপারটা বুঝেন কিনা, এই জিনিসগুলো ক্লিয়ার করবেন। এখন আসেন ইউক্লিডীয় বা রিমানীয় জগৎ। তো ইউক্লিড কি বলছে? আর একটা বাস্তব সংখ্যার সেট হলে কার্টেসীয় গুণজ আর এন, আর 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 অর্থাৎ আর ক্রস আর ক্রস আর, অর্থাৎ আপনি এন সংখ্যক রিয়েল নাম্বারের গুণজ নেবেন। এন সংখ্যক রিয়েল নাম্বারের গুণজ মানে আপনি বুঝছেন যে একটা সেট থাকবে, যেই সেটের মানে এন সংখ্যক গুণজ থাকবে। অর্থাৎ আমরা যদি আর 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 বলতে রিয়েল নাম্বারের তিনটা জগৎ কল্পনা করি, তাহলে প্রথম জগৎ থেকে আমি নিলাম হচ্ছে একটা মান ধরো 2, দ্বিতীয় জগৎ থেকে নিলাম 3, এবং তৃতীয় জগৎ থেকে নিলাম কত? 4। এখন এই ক্রমটা হবে 2 into 3 into 4। তো এই ধরনের যে জগৎ, এই ধরনের যে বিন্দুগুলো, তো এই যে বলছে সংজ্ঞায়িত জগৎকে এন মাত্রার ইউক্লিডীয় জগৎ বলা হয়, এবং এই জগতের বাস্তব সংখ্যা এনটা ফলের বিন্দু, এই যে x1 x2 এবং x3 এই আকারের হয়ে থাকে। আপনি অবশ্যই বুঝছেন, আমি যদি ত্রিমাত্রিক এখানে তিনটা নিতাম, এখানে যদি আর তিনটা নিতাম, তাহলে এখানে আমরা তিনটা মান পাইতাম, অর্থাৎ এই যে x1 x2 x3 পাইতাম, ঠিক আছে? তো এখানে n মাত্রা নিলে, অর্থাৎ n সংখ্যক আমি যদি আর নিই, n সংখ্যক আর যখন আমরা নিব, এটার মাত্রা হবে কয়টা? এটার মাত্রা হবে n সংখ্যক, এরকম n সংখ্যক মাত্রা আসবে। তো এই জগতে দুইটি বিন্দু, এই যে একটা এটা আরেকটা এটা, আপনি একটু আগে এই কথাটাই বলছেন, দুইটা বিন্দু বলতে আপনি দেখেন আমি দুইটা বিন্দু বলতে দুইটা জগৎ কল্পনা করছি, n মাত্রিক দুইটা জগৎ, n মাত্রিক দুইটা জগৎ। একটাতে আমি বিন্দুগুলোকে প্রকাশ করছি x এর মাধ্যমে, আরেকটাতে বিন্দুগুলোকে আমি প্রকাশ করছি y এর মাধ্যমে। আপনি y এর মাধ্যমে না প্রকাশ করে আপনি এই বিন্দুগুলোকে এভাবে প্রকাশ করতে পারতেন, এই যে x প্রাইম দিয়ে 1, x প্রাইম 1, x প্রাইম 2, x প্রাইম 3 দিয়েও প্রকাশ করতে পারতেন, এভাবে এক্সটেন্ড দিতে পারতেন। তো আপনি জাস্ট ভিন্ন দুটো জগৎ বোঝানোর জন্য x আর y কে কাউন্ট করছেন, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, আমি যদি মনে করি তাহলে এখানে তো সীমাবদ্ধতা আছে, হ্যাঁ অবশ্যই সীমাবদ্ধতা আছে। আপনি যখন 26টা জগৎ নিয়ে কাজ করবেন, তাহলে আপনি x y ভিন্ন ভিন্ন দিতে পারবেন, কিন্তু আপনি যখন 27টা বা 28টা নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার x y কে আবার নতুন ভাবে দেখতে হবে। সো আপনি তখন আবার x প্রাইমের দিকে দৌড়াবেন, y প্রাইমের দিকে দৌড়াবেন, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাগুলো আমরা প্রকাশের যে ব্যাপারগুলো, এগুলো বুঝতে অসুবিধা হয়, যে কারণে আমরা আসলে টেনসর বুঝি না, ঠিক আছে? তো আপনাদেরকে টেনসর আসলে আমি গিলাবো ইনশাআল্লাহ। দেখেন এবার আপনি নিশ্চয়ই, যদি আপনাকে বলা হতো যে x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, আপনারা নিশ্চয়ই এটা জানেন, √x1 - x2 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো এখন এরকম দুইটা থাকার কারণে আপনি এটা করছেন। তো যদি n সংখ্যক থাকতো তাহলে কি করতেন? এই যে এই জিনিসটা তো আপনি জানেন, এই জিনিসটা তো আপনি জানেন, এই জিনিসটাই আপনি জানেন কিভাবে দেখেন, এই যে এটা হচ্ছে x পাওয়ার 1 মানে কি আপনার x1, এই যে এটা x y পাওয়ার 1 মানে কি, এটা কিন্তু x2, এই যে দ্বিতীয় বিন্দুর ভুজ এটা। আপনি যদি দুই বিন্দুর কথা চিন্তা করেন, দুই ভুজের বা দুই মাত্রার, তাহলে এটা কিন্তু দ্বিতীয় বিন্দুর ভুজ, এই যে দেখেন দ্বিতীয় বিন্দুর ভুজটাই বিয়োগ হয়েছে আপনার হিসেবে, আপনি যেটা জানেন। সো এই যে প্রথম বিন্দুর ভুজ বিয়োগ দ্বিতীয় বিন্দুর ভুজ এর বর্গ প্লাস প্রথম বিন্দুর কোটি, প্রথম বিন্দু কোথায় আপনার, এই যে প্রথম বিন্দুর কোটি বিয়োগ দ্বিতীয় বিন্দুর কোটি, দেখেন বিন্দুর কোটি। তো এইভাবে পরের গুলোর নাম কি, জটি পটি যা যা আছে দেন, বিয়োগ করে বর্গ করে দেন, বিয়োগ করে বর্গ করে দেন। এভাবে n মাত্রার হলে জাস্ট ওই যে প্রথম বিন্দুর প্রথমটা, প্রথম বিন্দুর প্রথম মাত্রা বিয়োগ দ্বিতীয় বিন্দুর প্রথম মাত্রার বর্গ, এটা আপনি জানেন। দেখেন এই যে প্রথম বিন্দুর প্রথম মাত্রা বিয়োগ দ্বিতীয় বিন্দুর প্রথম মাত্রার বিয়োগের বর্গ, তাই লিখলাম। তারপরে আপনি দেখেন প্রথম বিন্দুর দ্বিতীয় মাত্রা বিয়োগ দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মাত্রা তার উপর স্কয়ার, এই যে দেখেন এটা মাইনাস এটা তার উপর স্কয়ার দিতেন। সো এরপরে প্রথম বিন্দুর তৃতীয়টা মাইনাস দ্বিতীয় বিন্দুর তৃতীয়টা তার উপর স্কয়ার দিয়ে রুট, এটা হচ্ছে দূরত্বের সূত্র। তো আপনি এবার দেখেন এই যে dxy মানে বোঝায় যে প্রথম মাত্রার অর্থাৎ প্রথম জগতের এবং দ্বিতীয় জগতের একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব dxy ইকুয়ালস টু এইটা দ্বারা সূচিত হয়। তো দূরত্ব ফাংশন ডি কে rn এর ইউক্লিডীয় ম্যাট্রিক বা দূরত্ব ফাংশন বলে, ম্যাট্রিক বলা হয় বা দূরত্ব ফাংশন বলা হয়। তো এখন আপনাকে এখানে বলা হয়েছে আয়তাকার ও আয়তাকার কার্টেসীয় স্থানাঙ্ক x y z এবং x প্লাস dx, y প্লাস dy এবং z প্লাস dz এর নিকটবর্তী একটা বিন্দু। দেখো এইটা এবং এইটা এরা পরস্পরের নিকটবর্তী একটা বিন্দু। কেন নিকটবর্তী? দেখেন x এর সাথে বাড়তি যোগ আছে কি dx, তো x এর সাথে যে dx যুক্ত হচ্ছে, এই dx সম্পর্কে আপনার ধারণা কি? dx হচ্ছে x এর অতি ক্ষুদ্র অংশ, এটা আপনি জানেন, অন্তরীকরণ যারা জানেন। তো dx হচ্ছে x এর অন্তরীকরণ বা x এর অতি ক্ষুদ্র অংশ। তো x এর সাথে dx টা যোগ করতে আমি আসলে খুব বেশি যোগ করি নাই, তার মানে এই যে এই x এর মানটা যা ছিল dx যুক্ত হওয়ার পরে এই মানটা খুব বেশি হয় নাই, সামান্য বাড়ছে,
সেম ভাবে ওয়াই, সেম ভাবে জেড। তো নিকটবর্তী দুটি বিন্দু হলে তাদের দূরত্ব ডিএস স্কয়ার ইকুয়ালস টু, দেখেন আপনি জানেন এটা মাইনাস এটা, অর্থাৎ এটার প্রথম মান, এটার প্রথম মানের বিয়োগ তার উপর স্কয়ার, তাহলে এটা থেকে এটা এক্স বিয়োগ করলে ডিএস স্কয়ার থাকে, তারপর এটা থেকে এটা স্কয়ার বিয়োগ করলে হয়ে গেছে, আপনি বুঝছেন। তাহলে ডিএস এর রুট ছিল এটা, তো ডিএস এরপর আপনি দেখেন এটা পেয়ে গেছেন। তো রিমেনীয় জগতে দূরত্বের এই ধারণাকে রিমান কর্তৃক এন মাত্রা পর্যন্ত বর্ধিত হয়, অর্থাৎ এই যে এই জিনিসটাকে, এই জিনিসটা এন মাত্রা পর্যন্ত বর্ধিত করছে না, আমরা এখানে দুইটা মাত্রায় নিয়েছিলাম। তো এই যে এই এন মাত্রা যখন এটাকে আপনি বর্ধিত করবেন তখন সেটাকে বলা হয় রিমানীয় জগৎ বা রিমানীয় দূরত্ব ফাংশন। তাহলে রিমান কি বলছে যে এই যে x1 এর সাথে dx1, x1 এর সাথে dx1, x2 এর সাথে dx2 এবং xn এর সাথে dxn যুক্ত হলে এরকম দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আপনি পাবেন। কি পাবেন? এই যে xn, x1 x1 এরকম আরেকটা আপনি নিতে হবে নিশ্চয়ই। তো দেখেন এই যে এটা হচ্ছে x1, ওটা হচ্ছে x1 প্লাস dx1, তো এটা থেকে ওটা থেকে এটা বিয়োগ করলে কি থাকে dx1 এর উপর স্কয়ার, তারপর দ্বিতীয়টা থেকে এখানে দ্বিতীয়টা বিয়োগ করলে dx2 এর উপর স্কয়ার। তো এইভাবে সবগুলো এইভাবে আসবে, তাই তো? আপনি এইভাবে এর পরের লাইনটা এখানে একটু খেয়াল করেন। তো এখন পড়েন স্থানাঙ্কের রূপান্তর। আপনার এই জিনিসটা, এই যে এই রিমানীয় জগতের যে ব্যাপারটা, এটা আপনার এখানে পড়ার জিনিসটা, আপনি এখানে চ্যাপ্টার 2 তে জিনিসটা পড়বেন, চ্যাপ্টার 2 তে। হ্যাঁ, তো এখন এখানে আসেন স্থানাঙ্কের রূপান্তর। তো এই স্থানাঙ্কের রূপান্তরের জন্য আমরা মনে করি দুটি ভিন্ন গঠন পদ্ধতিতে কোনো বিন্দু স্থানাঙ্ক এত এত এবং এত এত, এটা আপনি নিশ্চয় বুঝছেন যে আমরা এখন রূপান্তরের দিকে যাচ্ছি। রূপান্তরের কথা আমি প্রথমেই কোনো এক জায়গায় বলে আসছি, আপনি একটা ফাংশন বা একটা স্থানাঙ্ককে x1 কে রূপান্তর যদি করেন, নতুন যে স্থানাঙ্ক পদ্ধতিতে যাবেন সেটার নামকে আপনি বলবেন হচ্ছে x1 বার। অর্থাৎ আপনি যেটাকে বলছেন xy, সেটাকে যখন রূপান্তরিত করে আপনি r থিটাতে গেছিলেন, এই যে r থিটা যে পদ্ধতি, এটাকে আপনি বলছেন x1, এটাকে বলছেন হচ্ছে x2, ঠিক আছে? তো এটা থেকে রূপান্তরিত হয়ে আপনি যাচ্ছেন x1 এর উপরে বার আর হচ্ছে x বার 2, এই জিনিসটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। জাস্ট আমরা রূপান্তর যখন আসবো তখন একটাকে আমরা বলবো হচ্ছে নন বার, আর একটাকে বলবো আমরা বার সিস্টেমে। ওকে, তাহলে এখন খেয়াল করেন, এই যে এখানে আপনাকে বলছে যে ওই যে নন বার সিস্টেমের রূপান্তরিত স্থানাঙ্ক হচ্ছে বার সিস্টেম। ধরি এই দুটি পদ্ধতির স্থানাঙ্কের মধ্যে n সংখ্যক অনির্ভরশীল সম্পর্ক বিদ্যমান আছে, জানেন মরম? তো অনির্ভরশীল সম্পর্ক বলতে আমরা নিশ্চয়ই জানি যে এই যে এই আর এবং থিটা বের করার জন্য আপনি নিশ্চিত খেয়াল করবেন আর ইকুয়ালস টু আপনি জানেন হচ্ছে √x² + y² এবং থিটা ইকুয়ালস টু আপনি জানেন tan ইনভার্স y/x। আপনি খেয়াল করেন এই দুটো সম্পর্কের মধ্যে কিন্তু কোনো কানেকশন নেই, অর্থাৎ ওরা স্বাধীন, অনির্ভরশীল, রাইট? তাহলে এই যে এই দুটো বের করার জন্য এই দুটোর মধ্যে কি একটা বিশেষ পদ্ধতি বা একটা বিশেষ সম্পর্ক আছে, এবং যে সম্পর্কগুলো হচ্ছে অনির্ভরশীল এবং স্বাধীন। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে এখানে ধরি এই দুটি বিন্দুর, এই দুটি পদ্ধতির স্থানাঙ্কের মধ্যে n সংখ্যক অনির্ভরশীল সম্পর্ক আছে, বা এখন এটা দেখানো সম্ভব না, কারণ এখানে n মাত্রা, আপনাকে দ্বিমাত্রা হওয়ার কারণে আমি আপনাকে দেখাইতে পারি r ইকুয়ালস টু √x² + y² এবং থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y/x, অথবা x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু r sin থিটা, এগুলো আপনি জানেন। সো এই যে এই জিনিসটা দেখানো সম্ভব, কারণ এখানে মাত্র দুইটা, কিন্তু এখানে তো ভাই n সংখ্যক, আপনাকে দেখাবো কি করে? আপনি দ্বিমাত্রাটা আপনাকে আমি একটু পরে দেখাইতে পারবো, কিন্তু n মাত্রাটা আপনি জাস্ট ধরে নেন এরকম অসংখ্য, এরকম প্রত্যেকটার জন্য একটা ইউনিক সলিউশন আছে, একটা ইউনিক প্রসেস আছে, যেটা দিয়ে আপনি এই পদ্ধতি থেকে ওই পদ্ধতিতে যেতে পারেন। তো এখানেও সেই কথাটাই বলা হয়েছে n সংখ্যক অনির্ভরশীল সম্পর্ক বিদ্যমান নিম্নরূপ। তো সেটা কি রকম আপনি দেখেন, এই যে আর ইকুয়ালস টু কি √x² + y² লিখছেন না, তাহলে rটাকে আপনি x² x আর y এর ফাংশন হিসেবে রূপান্তর করতে পারছেন। তার মানে কি r কে আপনি, এই যে r মানে হচ্ছে কি x বার, তাহলে এই x বারটা x1 এবং x2 এর সম্পর্ক, x2 এর মধ্যে কি রূপান্তরিত হয়েছে না? তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে x1 বার ইকুয়ালস টু হচ্ছে এই x1 বারটা হচ্ছে কার ফাংশন? x2 x1 x2 x3 এর ফাংশন। যেমন আপনি যে এখানে x1 বারটা হচ্ছে x1 এবং x2 এর ফাংশন, বুঝছেন? ওই যে rটা হচ্ছে xy এর ফাংশন হয়ে যায়, আবার থিটাটাও কিন্তু xy এর ফাংশন হয়ে যায়, তাই না? এই কথাটা এখানে বলা হয়েছে, দেখেন x1 বারটা হচ্ছে x1 বার x1 x2 x3 এগুলোর ফাংশন, আবার x2 বার এটাও কিন্তু এই যে x2 বার x1 x2 x3 এর ফাংশন। এটা আপনি নিশ্চয়ই ওটার সাথে কম্পেয়ার করলে বুঝে যাবেন এই xnটা এই খাতায় বলা হয়েছে। তাহলে একে সংক্ষিপ্ত আকারে এটা লেখা যায় x বার i ইকুয়ালস টু x বার i x1 x2 x3 xn। আশা করি এটা বুঝে গেছেন। তো এই ব্যাপারটা আপনার ক্লিয়ার মনে থাকলে এই জিনিসগুলো আপনাকে আমি ফিল করাইতে পারবো না, জাস্ট আইডিয়া দিতে পারবো। এই জায়গাটা ফিল করেন, এই জিনিসটা এটার মতো করে হয়। সো এন মাত্রা তো কোনো জিনিস আমরা আসলে ফিল করতে পারি না, আমাদের রিয়েল লাইফটা সর্বোচ্চ 3 ডাইমেনশন। তো আমরা ডাইমেনশনের কথা 3 বেশি চিন্তা করতে পারি না। তো আমরা জাস্ট 3 তে যেমন করে হয়, এই রিম্যান এবং তোমার যারা আছেন এই যে টেনশন নিয়ে কাজ করছেন, তারা এইরকম চিন্তা করে অনেকগুলো সমাধান দিয়ে দিচ্ছেন। তাদের এটা এন মাত্রা জগতের হাতে ধরা দরকার হয়নি, তো ওরা এন মাত্রা জগৎ নিয়ে কল্পনা করে অ্যান্সারগুলো বের করছেন। সো আপনাদেরকে একটু কাল্পনিক হইতে হবে, আপনারা একটু মানে কল্পনা ব্যাপারটা যে একটা আর্ট, এই জিনিসটাকে একটু ফিল করতে হবে, ঠিক আছে? আপনি জাস্ট এইটা ফিল করেন, এইটার মতো করে এন মাত্রার জন্য ফিল করবেন, তো খুবই ক্লিয়ার হয়ে যাবে। আপনি সামনে লাগান। হ্যাঁ, এবার আসেন আমরা স্থানাঙ্কের যে রূপান্তর, আমরা দ্বিমাত্রিকেরটা জানি ইন্টারমিডিয়েট থেকে, এখন আমরা ত্রিমাত্রিকেরটাও জানবো, কিন্তু এন মাত্রাটা জানতে পারবো না, সেটাও যে একইভাবে বের করবো, সেটা যে একইভাবে বের করার কৌশল, এটাই আপনাকে টেনসর দিবে। সো আপনি টেনসর দিয়ে এন মাত্রাকে রূপান্তরিত করতে পারবেন, ঠিক আছে? সো আমি আশা করি বুঝাইতে পারছি টেনসর মূলত কি নিয়ে কাজ করে। টেনসর জাস্ট এন মাত্রাকে এক স্থানাঙ্ক পদ্ধতিতে অন্য স্থানাঙ্ক পদ্ধতিতে রূপান্তরিত করে। আমরা সেই জিনিসটা ত্রিমাত্রিক পর্যন্ত প্র্যাকটিক্যালি করতে পারবো, এন মাত্রাটা ফিল করে যাব। সো এখানে চলে আসি, এখানে আমাদের বইয়ে আসলে এই যে এই আর যে জিনিসটা, এটাকে বইয়ে বলছে রো, আপনি এখানে রো হিসাবে বিবেচনা করবেন, আপনি এটাকে রো হিসাবে বিবেচনা করবেন, এবং থিটাটাকে আপনার বইয়ে বলছে
পাই আপনি পাই হিসাবে বিবেচনা করবেন, আর জেড এর জায়গায় জেড আছে। সো আপনি জাস্ট এই যে এখান থেকে এখানে যে আর, এটাকে আর না বলে বলবেন রো, এবং এই থিটাকে আপনি বলবেন হচ্ছে পাই। তাহলে আপনার কাজ শেষ, আপনি এবার বইয়ের সাথে মিলাইতে পারবেন। ঠিক আছে, তো এখন এই যে এখানে বলা হয়েছে কার্টেসীয় স্থানাঙ্ক ও বেলনাকার স্থানাঙ্কের মধ্যে পারস্পরিক কি রূপান্তর। তো আমরা কার্টেসীয় ও বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতিতে পারস্পরিক রূপান্তর চাই। তো দেখেন বেলনাকার বলতে একটা সিলিন্ড্রিক্যাল, তাই না, সিলিন্ডার। এখন দেখেন আমরা এই যে কার্টেসীয় স্থানাঙ্ক ও বেলনাকার স্থানাঙ্কের সম্পর্কের জন্য আমরা এখানে একটু খেয়াল করি, এখানে যে ব্যাপারগুলো আছে আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে দিলাম। এখন এই যে এই জিনিসটা হচ্ছে বেলনাকারের স্থানাঙ্ক, এটা কিন্তু কার্টেসিয়ান না। কার্টেসীয় স্থানাঙ্ক আপনারা নিশ্চয়ই জানেন এক্স ওয়াই এবং জেড, রাইট? তো এক্স ওয়াই জেড কার্টেসীয় স্থানাঙ্ক, আমরা সেটাকে বেলনাকারে রূপান্তর করব। বেলনাকার হচ্ছে কি? বেলনাকার হচ্ছে রো পাই এবং হচ্ছে আপনার জেড, তার মানে জেড বেলনাকারে যা কার্টেসীয় তো তা। তো জেড নিয়ে আমাদের কাজ নাই, কাজ হচ্ছে এক্স ওয়াই কে রো এবং পাই এর মধ্যে কনভার্ট করা। ভাই আপনাদেরকে আমি যদি বলি আপনারা এই জিনিসটা জানেন, আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, তাহলে আপনারা আসলে ভুল হবে না। আপনি জাস্ট এটা মনে রাখেন যে এই যে এটাকে এইচএসসি তে আপনি থিটা পড়ছেন, এটাকে আপনি এইচএসসি তে আর পড়ছেন, তাহলে আপনার রূপান্তর করতে হবে কাকে? এক্স আর ওয়াই কে, এই দুটার মাধ্যমে, তাই তো? জেড তো রূপান্তর হওয়ার দরকার নেই। তাহলে এখন দেখেন এই যে রো মানে হচ্ছে আর, আর মানে আপনি শিখে আসছেন কি? আপনি শিখে আসছেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সেই জিনিসটাই তো একটু খেয়াল করেন, এই যে এটা হচ্ছে রো, রাইট? তাহলে এই যে এটা হচ্ছে আপনার এক্স, আর এটা কি? এই যে এটা কি ওয়াই অক্ষর অতিক্রান্ত দূরত্ব না, এটা ওয়াই না? তাহলে এই যে দেখেন এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে এটা কি অতিভুজ? তাহলে অতিভুজ কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিতে হবে, তার মানে রো সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর দেখেন এই যে এই কোণটা, এই কোণটা যদি থিটা হয়, এটা যদি ভূমি হয়, এটা তাহলে লম্ব। তাহলে আপনি দেখেন লম্ব আর ভূমি, তাহলে আপনি ট্যান থিটা সমান এখান থেকে মানে ট্যান পাই হবে এখানে, যেটা আমরা পাই দিয়ে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে আমাদের যখন এক্স ওয়াই এবং জেড দেওয়া থাকবে তখন আমরা আমরা পাবো হচ্ছে রো ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমরা পাচ্ছি হচ্ছে পাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং জেড ইকুয়ালস টু কিন্তু জেড। অর্থাৎ আমার দেওয়া ছিল কি? দেওয়া ছিল হচ্ছে রো, দেওয়া ছিল এক্স ওয়াই জেড, আমরা রো পাই এবং জেড বের করছি, যেখানে রো পাই জেড হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক এবং আপনার এক্স ওয়াই জেড হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক। তো এখন আপনারা একটু খেয়াল করবেন যে এবার আমরা এই রো পাই জেড দেওয়া থাকবে, আমরা এক্স ওয়াই জেড বের করবো, রাইট? তো এখন আসি আমরা রো পাই এবং হচ্ছে আপনার জেড দেওয়া থাকবে, আমরা এক্স ওয়াই বের করবো। ঠিক আছে, তো রো পাই, রো হচ্ছে এই যে এইটা রো, এই যে এই জায়গাটা হচ্ছে রো, সরি এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, আর এই যে এই কোণটা হচ্ছে আপনার পাই। তাহলে দেখেন এই যে এটা যদি রো হয়, এটা হচ্ছে অতিভুজ, রাইট? আর এটা হচ্ছে ভূমি, আমার লাগবে হচ্ছে কি? ভূমি লাগবে। তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই এই ত্রিভুজটাতে এক্স বাই রো ইকুয়ালস টু আমরা লিখতে পারি কস থিটা, সরি কস পাই, এখানে যেহেতু পাই দিয়ে লিখছি আমরা পাই লিখবো এখানে। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স ইকুয়ালস টু কি? রো কস পাই। আশা করি বুঝে গেছেন। একইভাবে আপনি এই যে এক্স ইকুয়ালস টু যে ব্যবহার পাইছেন, একইভাবে আপনি লিখতে পারেন এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে রো, আপনার এখানে লেখা যায় সাইন পাই। তো আপনি এখানে ওয়াই ইকুয়ালস টু লিখতে পারেন রো ইনটু সাইন পাই। ওকে, তাহলে এই যে ওয়াই এর মানটাও বের হয়ে গেছে। আর নিশ্চয়ই আমরা জেড সমান জানি জেড, অর্থাৎ কার্টেসীয় এবং বেলনাকারে জেড এর মধ্যে কোনো পার্থক্য আসলে নেই। তো এই জিনিসগুলো আপনার মনে রাখতে হবে। তাহলে আপনি দেখেন কার্টেসীয় স্থানাঙ্ক আর বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তো সেটা কি ছিল? সেটা ছিল এরকম যে আমরা পড়ছিলাম যে এক্স ইকুয়ালস টু হচ্ছে রো কস পাই এবং ওয়াই ইকুয়ালস টু আমরা পড়ছি রো সাইন পাই এবং জেড ইকুয়ালস টু জেড। এটা হচ্ছে কার্টেসীয় বের করব বেলনাকারের মাধ্যমে। আবার বেলনাকারের রো সমান আমরা বলছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমরা বলছি হচ্ছে যে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স জেড ইকুয়ালস টু জেড। তো এই জিনিসগুলো আমরা আসলে পড়ছিলাম, রাইট? তো এখন দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কার্টেসীয় থেকে কার্টেসীয় বের করব বেলনাকারের মাধ্যমে, আর এটা হচ্ছে আমাদের বেলনাকার বের করব কার্টেসীয়ের মাধ্যমে। সো এই দুইটা করে আপনার ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে বেলনাকার দেওয়া থাকবে কার্টেসীয় বের করবেন, এটা হচ্ছে কার্টেসীয় দেওয়া থাকবে বেলনাকার বের করবেন। সো এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। আমরা আবারও বলে নিই, এই বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে রো পাই এবং জেড। এখানে একটু চিত্রের মধ্যে ভুল আছে, আপনি এই লাইনটা ভুলে যান। এই যে এটা হচ্ছে আপনার রো, এটা হচ্ছে আপনার পাই। ওকে, এই জিনিসটাই তো এটা আপনারা মনে রাখবেন, পারস্পরিক রূপান্তর। পরবর্তীতে আমরা চলে যাব, আমাদের এখানে রয়েছে যে কার্টেসীয় স্থানাঙ্ক ও সিলিন্ডারীয় স্থানাঙ্কের মধ্যে পারস্পরিক রূপান্তর, মানে যেটা আমরা একটু আগে বলছি। তো এটা না, আমরা পরের পেজে চলে যাই। এটা হচ্ছে আপনার কার্টেসীয় এবং হচ্ছে গোলকীয়, কার্টেসীয় এবং গোলকীয় স্থানাঙ্ক, কার্টেসীয় এবং গোলকীয় স্থানাঙ্ক। তো কার্টেসীয় আপনি জানেন এক্স ওয়াই জেড, আর গোলকীয় স্থানাঙ্ক হচ্ছে আর থিটা এবং পাই। তো আর থিটা পাই আপনি একটু চিত্রের মধ্যে দেখলে বুঝতে পারবেন। আর হচ্ছে যে জেড, এই যে বিন্দুটা আছে আপনার, এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে মূল বিন্দুর যে দূরত্ব সরাসরি, সেই দূরত্বটা হচ্ছে আপনার আর, এই দূরত্বটা হচ্ছে আপনার কি আর। ঠিক আছে, আর একটু খেয়াল করেন এই যে এটা হচ্ছে আপনার ওয়াই অক্ষের দূরত্ব, এটা হচ্ছে আপনার এক্স অক্ষের দূরত্ব। তাহলে একটু খেয়াল করেন, এই যে এক্স অক্ষে আসলাম, ওয়াই অক্ষে আসলাম, তারপর এখান থেকে উপরের দিকে উঠলাম। এখান থেকে চিত্রটা এভাবে দেখলে একটু ওইটাই বোঝা যায়। দেখেন এই যে এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষে আসলাম, তারপর ওয়াই অক্ষে গেলাম।
যে এক্স অক্ষে আসলাম, ওয়াই অক্ষে গেলাম। তাহলে এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আপনার এক্স, আর এটা নিশ্চয়ই আপনি বুঝতেছেন এই কোণটা যেহেতু ফাই বলছেন, তো এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে নিশ্চয়ই এটা কি হবে, √(x² + y²। তো এই যে এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনার একটু মনে রাখা লাগবে। তো এখন দেখেন এই যে এইটা যদি √(x² + y² হয়, আপনি এখানে এসে সোজা উপরে দিয়ে করছেন, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব হওয়ার কথা। কিন্তু আমরা থিটা কাউন্ট করতেছি এইটাকে, তাহলে এটা হলো এটাও থিটা। তাহলে এটা যখন থিটা, তখন কিন্তু আরেকটাকে আপনি এটা লম্ব বলার সুযোগ নেই, তখন এটা হয়ে যাবে কি ভূমি। এই যে এটা থিটা রেসপেক্টে, রাইট? তাহলে এটা হয়ে যাবে কি লম্ব। তাহলে এটা কি আপনার লম্ব। তাহলে এটা হচ্ছে আপনার লম্ব, আর এটা আর হচ্ছে অতিভুজ। অতিভুজ, ওকে। তাহলে এখন আমার এক্স ওয়াই জেড আছে, জেড আছে কি আছে আমার এক্স ওয়াই জেড কার্টেসীয়। আমার বের করবো কি, বের করবো হচ্ছে আর থিটা এবং রো। তাহলে আপনি একটু খেয়াল করেন, তাহলে এক্স ওয়াই জেড এর মাধ্যমে আমরা আর থিটা রো বের করবো। এখন ত্রিভুজ, এই যে এটাকে ও বলেন, এটাকে ধরেন বি বলেন, আর এটাকে ধরেন ফি বলেন। তাহলে ত্রিভুজ ও বি পি এ আপনি লিখতে পারেন যে ওপি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ওবি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। নিশ্চয়ই এটা বুঝে গেছেন, ঠিক আছে? তারপর আমরা এখানে লিখতে পারি বা ওপি মানে কি এখানে আর স্কোয়ার, রাইট? ইকুয়ালস টু ওবি মানে কি, ওবি মানে হচ্ছে √(x² + y², তার উপরে হচ্ছে স্কোয়ার, আর বিপি হচ্ছে আপনার জেড, তার উপরে স্কোয়ার। নিশ্চয়ই এটা বুঝে গেছেন। সো এবার একটু খেয়াল করেন, এটা মানে কি x² + y² + z²। এবার আর যদি আপনি লিখতে চান, আর যদি লিখতে চান তাহলে কি হয়, √(x² + y² প্লাস হচ্ছে আপনার z²। তাহলে আপনারা এই যে এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন আর বের করার কৌশল। এখন খেয়াল করেন, এবার এই যে এইখানে এটা হচ্ছে আপনার কি পাই, আমরা পাইটা একটু পরে বের করি, আগে থিটা বের করি। তো থিটাটা কি, থিটা হচ্ছে এই যে এই ত্রিভুজের এই কোণটা। তাহলে এই একই ত্রিভুজে আমরা এখন লিখবো যে ওই ত্রিভুজটাতে, এবং আমরা যদি এখান থেকে ট্যান থিটা নেই, কি নেই, ট্যান থিটা নেই, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে আপনার এই যে এইটা না, লম্ব, তো লম্ব কত ওবি, আর ভূমি কত, ভূমি হচ্ছে আপনার বিপি। তো এখন ওবি আর বিপি এদের মানগুলো একটু আপনি বসান, দেখেন কি হয়। ওবি আর বিপি এর মান বসালে কি হয়, ওবির মান হচ্ছে √(x² + y²। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে √(x² + y², আর বিপি হচ্ছে আপনার জেড। সো আমরা এখানে আরো একটা জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে আপনার কি নির্ণয় করবেন, আপনি এটাকে থিটা নির্ণয় করবেন এই সূত্র দিয়ে। আর আপনি আপনার নিশ্চয়ই এইটা বুঝে গেছেন যে এটা হচ্ছে আর নির্ণয়ের সূত্র। তাহলে আর নির্ণয় করবেন এটা দিয়ে, থিটা নির্ণয় করবেন এটা দিয়ে। তাহলে এখান থেকে বলেন ফাই নির্ণয় করবেন কি দিয়ে। তাহলে ফাই নির্ণয় করার জন্য আপনি যে ও বি, আর এখানে আরেকটা বিন্দু সেট করেন ও বি, এটাকে ধরেন এ বলেন। তাহলে ত্রিভুজ ও এ বি তে আপনারা ত্রিভুজ ও এ বিটা একটু খেয়াল করেন। ত্রিভুজ ও এ বি তে, ত্রিভুজ ও এ বি তে, ত্রিভুজ ও এ বিতে আমরা কি লিখতে পারি, আমরা ও এ বিতে ট্যান পাই যদি লিখি, ট্যান পাই মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে ও এ। তাহলে এখান থেকে লেখা যায় বা ট্যান পাই ইকুয়ালস টু হচ্ছে এবি, এবি মানে কত, এবি মানে হচ্ছে ওয়াই, আর ও এ এটা মানে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন পাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আপনি এখানেও একই কাজ করবেন, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স পাশে করে নেবেন। সো এবার আপনি খেয়াল করেন, আপনি এটাও কিন্তু ক্লিয়ার। তাহলে আপনার দেখেন, আপনার দেওয়া থাকবে এক্স ওয়াই জেড, আপনি বের করে ফেলবেন কি আর থিটা এবং রো বা পাই, সরি, আর থিটা এবং পাই বের করবেন কিসের মাধ্যমে, এক্স ওয়াই জেড এর মাধ্যমে। তো এই যে এই তিনটা বক্স দ্বারা আপনি যেটা করবেন সেটা হচ্ছে তিনটা বক্সের মাধ্যমে, আপনি তিনটা বক্সের মাধ্যমে আপনারা যে কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আপনারা বেলনাকার স্থানাঙ্ক বের করতে পারবেন, সরি গোলকীয় স্থানাঙ্ক বের করতে পারবেন। আর আমরা এখন শিখবো যে কিভাবে বেলনাকার স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বের করবো। ওকে, তো সেটা এখন আমরা শিখবো, ঠিক আছে? তো এখন দেখেন আপনার দেওয়া থাকবে কি, আপনার দেওয়া থাকবে আর থিটা এবং পাই। আপনি বের করতে হবে কি, আপনি বের করতে হবে আপনার এক্স ওয়াই জেড, রাইট? এখন আর থিটা এবং পাই যদি দেওয়া থাকে, আর থিটা এবং পাই যদি দেওয়া থাকে, আপনি একটু ভালো করে খেয়াল করবেন। আপনি এটাকে যদি ও বলেন, এই বিন্দুটাকে যদি ও বলেন, আর এটাকে যদি বি বলেন, এবং এটাকে যদি এ বলেন, তাহলে ওবি যে ব্যাপারটা, এই ওবি ব্যাপারটাকে আপনি বলতে পারেন √(x² + y², তাই তো? এটা আপনি বের করতে, এটা আপনি বের একটু আগে বের করছিলেন। সো এখন আমার দেওয়া থাকবে হচ্ছে আর থিটা এবং হচ্ছে পাই। আমরা বের করবো কি, আমরা বের করবো হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড বলতে আমাদের এটা হচ্ছে আপনার জেড, আর এই যে এইদিকে যেটা আসছে এটা হচ্ছে এক্স, এবং এইখান থেকে এইদিকে যে গেছে এটা হচ্ছে আপনার ওয়াই, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, আমাদের এখানে ত্রিভুজ, এটাকে আমি পি বিন্দু বললাম। তাহলে ত্রিভুজ ও বি পি এ, যখন আপনি সাইন থিটা নিবেন,
সরি সাইন থিটা না, আপনি এখান থেকে নেন হচ্ছে কস থিটা, কারণ আপনার থিটা হচ্ছে কিন্তু এইটা, ভালো করে খেয়াল করেন, থিটা কিন্তু এইটা, তাহলে এটা আর ওটা একই অবশ্যই, তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন হচ্ছে কস থিটা। কস থিটা ইকুয়ালস টু কি? কস থিটা ইকুয়ালস টু হচ্ছে ভূমি বা অতিভুজ, তো ভূমি হচ্ছে জেড, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে লিখতে পারি বাহ, জেড ইকুয়ালস টু আর কস থিটা। তো এটা একটা ফর্মুলা যেটা দিয়ে আপনি জেডটা সরাসরি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আপনি একটু বাড়তি জিনিস বের করে রাখেন। এখন আপনার এখন ওই একই ত্রিভুজে আমরা লিখতে পারি যে সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে ওবি বাই আর, রাইট? এখন আমরা এখান থেকে লিখতে পারি আর সাইন থিটা ইকুয়ালস টু ওবি। এই বক্সটা আপনি জাস্ট লিখে রাখেন, লাগবে একটু পরে লাগবে। এবার আসেন আবার ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি তে আপনি এই জিনিসটাকে বলছেন এক্স, এই জিনিসটা কি বলছেন এক্স, আর এই যে এই জিনিসটাকে বলছেন কি, এই যে আর সাইন থিটা, ওবি সমান কি আর সাইন থিটা। তাহলে ওবির মান আপনি জানেন, তাহলে এক্স এর মানটা আপনার বের করতে হবে। তাহলে ওবি হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে ভূমি, তাহলে আপনি এখানে লিখতে পারেন cos পাই। cos পাই কষ্ট কি? ভূমি বাই অতিভুজ, ভূমিটাকে এক্স, অতিভুজটাকে ওবি, এই যে অতিভুজ কি ওবি না, ওবির মান কত? আর সাইন থিটা। তাহলে আপনি খেয়াল করেন, আপনি এখানে লিখতে পারেন যে এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা ইনটু cos পাই। আশা করি এটা বুঝে গেছেন। তাহলে এটা একটা ফর্মুলা যেটা দিয়ে আপনি এক্স বের করবেন, এবং ওই একই ত্রিভুজে আমরা এবং বের করি, এবং ওইখান থেকে সাইন পাইটা একটু বের করেন, দেখেন কি হয়। সাইন পাই হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে কি ওয়াই, অতিভুজ হচ্ছে আপনার ওবি, তো ওবির মান কত আসছে? আর সাইন থিটা, এখানে আর সাইন থিটা বসাইতে পারেন। তাহলে এবার আর সাইন থিটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়, বা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা ইনটু সাইন পাই। তো এই হলো ঘটনা, আপনি জাস্ট এই ফর্মুলাগুলো একটু মনে রাখবেন, বক্সগুলো এখানে 3টা বক্স আর আগে 3টা বক্স আমরা লিখে গেছিলাম, তো ওগুলো এবং এগুলো মনে রাখলে আপনি কার্টেসীয় পোলারের মধ্যে যে সম্পর্ক সেটা আশা করি ভালো করেই বুঝে যাবেন, এবং সেটা আপনার মনে থাকারই কথা। তো আপনি এই 3টা বক্স, এবং আপনার পাশে এখানে ছিল হচ্ছে যখন আপনার এক্স ওয়াই জেড দেওয়া ছিল তখন আপনি আর সমান লিখছিলেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং আপনি লিখছিলেন থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড, এটা, এবং আপনার পাই ইকুয়ালস টু ছিল হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা। সো আপনি এই 3টা দিয়ে হচ্ছে কার্টেসীয় থেকে গোলকীয় বের করবেন, আর এই 3টার মাধ্যমে এই যে একটা দুইটা, সরি একটা দুইটা তিনটা, এই যে 1 2 3, এটা বাদ, এটা জাস্ট আমরা বের করে রাখছি, আমাদের এখানে কাজে লাগছিল। সো আপনি এই 3টা দ্বারা আপনি বের করবেন হচ্ছে কি থাকবে, আপনার গোলকীয় থাকবে, আপনি কার্টেসীয় বের করবেন, আর এই 3টা দ্বারা আপনার কার্টেসীয় থাকবে, গোলকীয় বের করবেন। এটা হচ্ছে কার্টেসীয় ও গোলকীয় স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। সো আমরা এই হচ্ছে আমাদের বেসিক ব্যাপার আমরা পড়ে ফেলছি। তো এখানে আমরা আরেকটা জিনিস পড়ি, কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ভেক্টর। কন্ট্রাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ভেক্টর, এখানে কন্ট্রা কো কথাটা যতটা ইজি, এগুলার বাংলা একটু কঠিন। সহচল প্রতিচল, সহচল প্রতিচল আপনি একবারও জীবনে পড়বেন না, আপনি জাস্ট মনে রাখবেন কোভেরিয়েন্ট আর হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। তো কোভেরিয়েন্ট কখন, যখন আমরা এই যে কোভেরিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট যে ব্যাপারটা সেটা বোঝার জন্য আমাদের কোভেরিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্টের যেকোনো একটা মনে রাখতে হবে। কন্ট্রা, কন্ট্রা কথাটা শুনতে কি একটু মানে কি বলে এটাকে, আমি আপনাদেরকে কিভাবে বলবো, আমার কাছে যেমন মনে হয় আপনার কাছে তেমন মনে হবে না। তো আপনি একটু কন্ট্রা বলতে একটু মনে রাখেন, কন্ট্রা মানে মাথায়, কন্ট্রা মানে কি মাথায়, আর কো মানে পায়ে, তাহলে কো মানে কি পায়ে, কো মানে কি পায়ে থাকবে, আর কন্ট্রা মানে কি মাথায় থাকবে। তাহলে যখন আপনার যে কি বলে সূচকটা, যখন সূচকটা আপনার সুপারস্ক্রিপ্টে থাকবে, সুপারস্ক্রিপ্ট, তাহলে সুপারস্ক্রিপ্টে থাকলে হচ্ছে কন্ট্রা, আর সাবস্ক্রিপ্টে থাকলে হচ্ছে কো, এটুকু মনে রাখবেন। তাহলে দেখেন এই যে এইটা স্থানাঙ্ক পদ্ধতির n সংখ্যক, এগুলো আপনারা বুঝছেন, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার 2, a টু দি পাওয়ার n, যদি এত স্থানাঙ্ক পদ্ধতিতে n সংখ্যক পদসমূহ এত এত এর সাথে এই রূপান্তরটা মেনে চলে, তাহলে দেখেন দুইটা স্থানাঙ্ক পদ্ধতি, একটা এটা এবং আরেকটা এটা, তাহলে এটা থেকে এটাকে রূপান্তর করছি আমরা। তো রূপান্তরের ক্ষেত্রে একটা কৌশল আমরা যদি অবলম্বন করতে পারি, এই যে এই কৌশলটা, এখন এই কৌশলটা আপনি মনে রাখার কৌশল আপনাকে আমি শেখাবো। এই কৌশলটা যদি সে মেনে চলে, তাহলে এই যে a1 a2 a3 an কি, অর্থাৎ এই যে এখানে যে এই যে আসছে এই জিনিসটাকে বলা হবে কি কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর, দেখেন ওর মাথায় কিন্তু আসছে, যেটা কোথায় আসছে মাথায় আসছে, তাহলে মাথায় আসলে কন্ট্রা, পায়ে আসলে কো, এটুকু মনে রাখবেন। তো আপনাকে জাস্ট এই সংজ্ঞাটা একটু মনে রাখতে হবে। একইভাবে আমরা এখানে বললাম এটা হচ্ছে কোভেরিয়েন্ট যখন নিচে থাকবে, যখন নিচে থাকবে। তো এটা লেখার নিয়মটা আপনাকে একটু আমি বুঝাই দিই, লেখার নিয়মটা একটু বুঝাই দিই। তো লেখার নিয়ম কি, কন্ট্রাভেরিয়েন্ট, তাহলে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর যেটা, সেটা আমরা নিশ্চয় জানি এ বার আই উপরে ধরেন, এটা থাকবে উপরে। তো এটার জন্য আপনি যেটা করবেন, প্রথমত
ডেল এক্স ডেল এক্স। এখানে আপনি দেখবেন এখানে কয়টা মাত্রা আছে। আই যে এখানে একাধিকও থাকতে পারে, আমরা একটা টেনসরের ক্ষেত্রে গেলে বুঝে যাবো, টেনসরের ক্ষেত্রে গেলে বলে দেবো। তাহলে এখানে একটা আছে দেখে আমি ডেল এক্স একবার লিখবো। এখানে যদি এরকম থাকতো যে আই, যে আমরা এখানের জন্য ডেল এক্স ডেল এক্স ডেল এক্স ডেল এক্স, ডিপেন্ড করে আপনার এখানে কয়টা সূচক আছে সেটার উপর বেস করে। ওকে, তো আপনি এখানে কত মাত্রা সেটা ডিপেন্ড করে ডেল এক্স কতবার লিখে নেবেন। তো লিখলেন, এখন এই যে বারটা কোথায়? উপরে, তো বারটা উপরে কাজে দিয়ে দেন। কি আছে উপরে? আই। ঠিক আছে, উপরে দিয়ে দেন কি? আই। এখন উপরে আই দিলে নিচের কাজে কিছু দেওয়া লাগবে, এবং সেটা কিন্তু দেখেন সেটা কিন্তু আর বার আসবে না। বারটা কোথায়? উপরে, বারটা কিন্তু উপরে, যে বার উপরে বলে দেওয়া হয়েছে, বার আই উপরে, বার আই উপরে, এটা আমি বুঝে গেছি। তাহলে বাকি এখানে আমি হচ্ছে একটা কি করব, একটা জে আনবো, এটা আপনার ইচ্ছা, যাই আনেন, জে বা যা কিছু। আর এই যে এটা বাড়তি আনছি, এটার জন্য এখানে একটা এ দিব, অর্থাৎ এখানে এটা হচ্ছে ভেক্টর, এটাকে আমরা রূপান্তর করবো কি কন্ট্রাভেরিয়েন্টে, তাই তো। তো এখানে এই যে এটাকে রূপান্তর পদ্ধতিটার জন্য আপনি এখানে যেটা আনবেন সেটা এখানে পাওয়ারে আবার নিয়ে যাবেন। সো এটা হচ্ছে আপনার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর লেখার কৌশল বা কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর লেখার কৌশল। সো এটা একটু ভালো করে খেয়াল করেন। যেমন এখন আপনাকে যদি বলি যে ধরেন ফি কন্ট্রাভেরিয়েন্ট আই, তাহলে আপনি নিশ্চয়ই বুঝছেন আই যেহেতু এখানে একটা, তাহলে ডেল এক্স হবে। এখন বারটা কোথায়? উপরে, তাহলে উপরে বাদ দিয়ে দেন। কে আছে উপরে? আই আছে, বসায় দেন। এবার আই এর জন্য আপনি এখানে যে আনতে পারেন বা যে কোনো কিছু আনতে পারেন, এটা হচ্ছে ডামি সূচক। নিচে অবশ্যই সূচক কিন্তু পাওয়ারে লিখবেন, এই পাশে নিচে হইতে পারে, উপরে হইতে পারে। অর্থাৎ আমার এই যে যখন ডেল থাকবে, ডেলের সাথে যেগুলো হচ্ছে আপনার, আমি আবারও বলছি, যেগুলো স্থানাঙ্কতে সূচক কখনো পায়ে হয় না, স্থানাঙ্কের সূচক কখনো পায়ে হয় না। ভেক্টরের সূচক পায়ে হলে কো, ভেক্টরের সূচক মাথায় হলে কন্ট্রা, মাথায় রাখবেন। তো এটা হচ্ছে ভেক্টর, এই যে এক্স, এগুলো হচ্ছে কি আপনার স্থানাঙ্কের সূচক পায়ে হবে না, স্থানাঙ্কের সূচক অলওয়েজ মাথায় হবে। তো এখানে আপনার একটা জিনিস এখন মিসিং, আপনি এখানে ফি ভেক্টর লিখছেন, এখানে ফি এর জন্য একটা কি রূপান্তর দিয়ে দিবেন, সেটা কত? সেটা হইতে পারে আপনার যে, আশা করি এটা বুঝতে পারছেন। সো এই জিনিসটাই আপনার এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখেন এই যে এ আই, এই যে দেখেন উপরে বার, এখানে উপরে বার, আই উপরে বাড়তি নিচে আনছে যে, এই জন্য এখানে যে দিয়ে দিব, শেষ। এটা হচ্ছে লেখার নিয়ম। তাহলে আপনি এই যে প্রতিচল যেটা, অথবা প্রতিচল যেটা সেটা বুঝছেন, সহচল যেটা সেটাতে আসেন। এই যে এই জিনিসটা একটু বুঝেন, বার আইটা কোথায়? নিচে, তাহলে বার আই নিচে। এই যে দেখেন ডেল এক্স একবার লিখছি, যে বার আইটা নিচে দিয়ে দিলাম। তো আই জন্য উপরে যে আনছি, এখানে পাশে কি ছিল? এখানে পাশে একটা এ ছিল, যে আনছেন উপরে, এই যে যেটা এখানে নিচে দিয়ে দিবেন, শেষ। তাহলে এই পাশে যেটা নিচে আছে, এই যে এই যেটা এই যে নিচে আছে বাইরে, পাশে ওইখানে এই যে গুণাকার আছে, এটা আমরা লিখতে পারেন না, ওখানে জায়গা হয় না। তো আপনি এখানে একটু কন্ট্রাটা কোটা একটু দেখেন, তাহলে এ বার আই, তাহলে এটা বার আই কোথায়? বার আই নিচে, বার আইটা কোথায় যাবে? নিচে যাবে। তাহলে ডেল এক্স বাই ডেল এক্স, বার আইটা নিচে, তাহলে এটার জন্য যে একটা আনছেন, যেটা আবার বাদ দিয়ে দিয়েছেন, শেষ। তো এইভাবে লিখবেন আর কি। এটা হচ্ছে ভেক্টরের রূপান্তর কৌশল। তো এটা যদি মেনে চলে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে কি, আমরা এটাকে বলবো হচ্ছে কোভেরিয়েন্ট ভেক্টর এবং কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর। তাহলে যে এগুলাকে কোভেরিয়েন্ট ভেক্টর বলে, কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর বলে, অথবা ভেক্টরকে আবার টেনসরের উপাংশ বলে। টেনসর, ভেক্টর তো টেনসরই, যেগুলো দিক অনেক, এই কারণে এগুলোকে আমরা টেনসরের উপাংশ বলি। তো এই হচ্ছে ঘটনা, এইটুকু পর্যন্ত আপনারা পড়বেন। তো পরবর্তী পর্বে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারেরই যে রূপান্তরের যে কৌশল, এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে আমরা এখানে ম্যাথগুলো সলভ করবো। তাহলে আমাদের চ্যাপ্টার 1 এর পর্ব 1 শেষ, পর্ব 2 আসবে এবং পর্ব 3 আসবে। টোটাল পর্ব 3টাতে টেনসরের চ্যাপ্টার 1 শেষ। তো আপনাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে, আপনাদের টেনসরটা আমি চেষ্টা করবো পুরাটা ফ্রিতে পড়ানোর, কিন্তু বাকি কোর্সগুলো যদি আপনাদের কারো প্রবলেম থাকে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট বক্সে বা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং আপনাদের কোর্সের অন্যান্য কোর্সের একটা লিংক দেওয়া আছে। সো আপনারা ওই কোর্সটার জন্য বা ওইটার জন্য কি করা যায়, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, তাহলে ওইখানে গিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।